আসসালামু আলাইকুম। গতকাল আমি খালেদা জিয়ার অসুস্থতার উপর একটা ইউটিউব চ্যানেল একটা ভিডিও রেকর্ড করেছি, দেখেছেন হয়তো আপনারা অনেকেই। সেখানে আমি এই প্রশ্নটা তুলে দিয়েছিলাম যে তারেক রহমানকে দেশে ফিরতে হবে, এবং সেখানে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন দুদিন আগে, সেটা আমি পুরোটা পড়ে শুনিয়েছি। তারেক রহমান সেখানে যেটা বলেছেন সেটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা তথ্য দিয়েছেন তিনি, যে তার দেশে আসা না আসা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। মানে আর কেউ বা কারা তার দেশে আসা না আসার ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব, আপনি সাহসে ভর করে তারা কারা সে নামগুলো বলেন, ব্যক্তি এবং সংস্থা এবং দল। তবে আমরা মোটামুটি জানি ইউনূস সরকার বাংলাদেশে যে প্রবহমান যে অস্থিতিশীলতা বিরাজ করছে, আপনারা হাসবেন, বলবে এটা কি বললাম আমি। যে অস্থিতিশীলতা রয়েছে বাংলাদেশে, যেটাকে আমি বলি এটা কোমর ভাঙা সরকার, এই কোমর ভাঙা সরকারের পরিচালক ডক্টর ইউনূস 100% দায়ী। বাংলাদেশে যে দুর্যোগ হচ্ছে, মানে ভবিষ্যতে কি হবে, কাল কি হবে, এটা যেহেতু আমরা জানি না, সেজন্য দায়ী এক ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বেগম খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। এর চাইতে দুর্ভাগ্যের ব্যাপার ব্যক্তি তারেক এবং বিএনপি নেতা তারেকের জন্য খুবই একটা দুঃখের ব্যাপার, এবং জাতির জন্য, দেশের জন্য একটা চরম একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে দেশ, সেরকম একটা ব্যাপার। এখন এটা কি সত্যি আইনি জটিলতা, নাকি এর পেছনে আছে আরো বড় কোন রাজনৈতিক অঙ্ক? অনেকে বলছে ওনার তো পাসপোর্ট নেই, ট্রাভেল পাস। হাস্যকর ব্যাপার। আমি জানি সরকার ইচ্ছা করলে 24 ঘন্টাও না, 8-10 ঘন্টার ভেতরেই ওনার পাসপোর্ট বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে। লন্ডনের হাই কমিশন থেকেই তার একেবারে ফ্রেশ পাসপোর্ট ইস্যু করে তার কাছে পাঠানো যেতে পারে। পাসপোর্টের মানে দুষ্প্রাপ্যতা কোনো ব্যাপার না। এখন তিনি বলছেন, তারেক রহমান বলছেন দেশে ফেরা সহজ নয়। কেন সহজ নয় সেটা আমাদের জানতে হবে, কিন্তু উনি দেশের নেতা। এখন যাদেরকে আমরা সন্দেহ করি, আমাদের রাডারে যারা ধরা পড়ে, তারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতে ইসলামীর এবং কিছু তার প্রক্সি দল, সবাই না, জামাতে ইসলামীর সবাই না, তার ভেতরে অনুপ্রবেশকারী জাসদপন্থী, ভারতপন্থী ও মার্কিনপন্থী কিছু লোক চায় না তারেক রহমান দেশে আসুন এবং বিএনপি ক্ষমতা গ্রহণ করুন। আর সেনাবাহিনীর একটা অংশ চায় না, ডিজিএফআই, এনএসআই যে পুরনো লোকজন যারা ছিল, যারা এখনো কাজে নিয়োজিত, যাদেরকে কোনো এক অজানা কারণে ডক্টর ইউনূস রেখে দিয়েছেন। এই ব্যাপারে আমি গতকাল কনক সার্ভার শোতে আবু রুশ, সিকিউরিটি অ্যানালিস্ট, উনি একটা সুন্দর আলোচনা করেছেন, ওটা আপনারা দেখবেন। আমি কাউকে প্রশংসা করলে, কোনো কিছু ভালো হয়েছে এটা বললে আমার কোনো ক্ষতি হয় না, সুতরাং আমি বলি। অন্যেরা আমাকে উদ্ধৃত করুক বা না করুক, আমি করি। আবু রুশ সেখানে সুন্দর কথা বলেছেন, যেটা আপনাদের মনে আছে, আমি বহুবার বলে ফেলেছি ইতোমধ্যেই, যে কোমর ভাঙা ডক্টর ইউনূস সরকার
ইচ্ছা করলেই এই 15 মাসে প্রায় 1 লক্ষ নতুন পুলিশ রিক্রুট করতে পারতেন। সেনাবাহিনী তো নতুন সৈনিক এবং যারা নিচের দিকে ছিল তাদের প্রমোশন দিয়ে জেনারেল বানাতে পারতেন, এবং যেগুলো হাসিনার দালাল, যেগুলো মঈনুদ্দিন খানের মঈনুদ্দিন আহমদের দালাল, সেগুলোকে চাকরিচ্যুত করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। জেনারেল মাসুদ উদ্দিন এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, কিছুই হচ্ছে না। জেনারেল মঈন দেশে থাকলে তিনিও ঘুরে বেড়াতেন, জেনারেল আজিজ দেশে থাকলে তিনিও হয়তো ঘুরে বেড়াতেন, ব্যবসা বাণিজ্য করতেন। ইউনূস সরকার কোমর ভাঙা। ইউনূস সরকার মূলত দায়ী যে জন্য মানে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, সেজন্য প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে ইউনূস সরকার। কারণ এই সরকার যাদের উপর প্রতিষ্ঠিত, যাদের উপর ভর করে এরা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কারা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটস ডিপার্টমেন্ট, পেন্টাগন, হোয়াইট হাউস, তারপরে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের, এদের প্রতিনিধিত্ব করছেন ডক্টর ইউনূস। এবং তিনি বেছে বেছে মার্কিন দালাল কিছু লোকজনদেরকে তিনি উপদেষ্টা বানাচ্ছেন। একজন তো চলে আসবেন, অবিলম্বে চলে আসবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্ছিষ্ট খাওয়া, যাদেরকে ডাকলেই পাওয়া যায়। আলী রিয়াজ সাহেব কদিন ঘুরে গেলেন, আবার আসছেন উনি পার্মানেন্টলি ডক্টর ইউনূসের অ্যাসিস্ট্যান্ট হতে। ওদিকে ডক্টর খলিলুর রহমানও আছেন, আরো আছেন ওই যে মজুমদার, কি মজুমদার, যিনি ওই যে ভালো শাসন মানে সুশাসনের জন্য বাংলাদেশ আন্দোলন যারা করেন, এ ধরনের মার্কিন কিছু লোকজন ডক্টর ইউনূসের চারদিকে রয়েছে, তিনি তাদের কথা মতোই চলেন। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে অঞ্চলে যে প্রয়োজন, বাংলাদেশকে প্রয়োজন, সেটা আমি বহুবার বলেছি, অনেকের কান দিয়ে গেছে, অনেকে পাত্তা দেননি। আরাকান, আরাকান, আরাকান এ চীনের প্রভাব শেষ করে দিয়ে আরাকানটাকে স্বাধীন একটা রাষ্ট্র করার পরিকল্পনা। বাংলাদেশকেও মূলা দেখাচ্ছে আমেরিকা, তোমাদের তো আরাকান আমরা তোমাকে দিয়ে দেব, প্রোভাইডেড ইউ সার্ভ আওয়ার কজ। মার্কিন যুক্তরাষ্ট্রের কজটা কি? মিয়ানমার সরকারকে ডিঙ্গিয়ে মিয়ানমারে আরাকানে যে আরাকান আর্মি নামে একটা মার্কিন পন্থী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে, ইনসার্জেন্ট গ্রুপ, তাদেরকে বাংলাদেশ ট্রানজিট দেবে, সাহায্য করবে, সেনাবাহিনীদের সহযোগিতা করবে। মিয়ানমার সরকারকে পরাজিত করে চীনের প্রভাব চিরস্থায়ীভাবে ক্ষুণ্ণ করে আরাকানের সিতুয়ে বন্দরে যেন চীন ভিড়তে না পারে, চীনের স্ট্র্যাটেজিক প্রয়োজনের দরকার। যেটা আমি বলেছি বহুবার, আপনাদের একটু ম্যাপটা যদি দেখেন, সাউথ চায়না সিতে এই যে চীনের যে বন্দরগুলো রয়েছে, বিশেষ করে সাংহাই, হংকং, সেখান থেকে যে বাণিজ্য জাহাজগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকে আসে, ওটা আসে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার এই মাঝখান দিয়ে একটা স্ট্রেইট, একটা প্রণালী, সরু একটা প্রণালী, স্ট্রেইট অফ মালাক্কা। এই মালাক্কা প্রণালী দিয়ে চীনের 80-90% ব্যবসা চলে। আর ওইদিকে পাকিস্তানের গোয়াদর বন্দর, যেখান দিয়ে তারা পাকিস্তানের ভেতর দিয়ে কারাকোরাম হাইওয়ে নামে রাস্তা করেছে, তারা সিনজিয়াং এ চলে যায় পণ্যবাহী ট্রাক, চীন থেকে গোয়াদর বন্দরে যায় এবং গোয়াদর বন্দর থেকে সিনজিয়াং এ যায়। তার সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ আউটলেট দরকার, সি আউটলেট দরকার, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। সেটা বাংলাদেশের সন্নিকটে চট্টগ্রাম এবং আরাকান অঞ্চলে চীনের উপস্থিতি দরকার চীনের জন্য। সেটা যাতে চীন করতে না পারে, চীন যাতে ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়ে। আমি যেটা বিশ্বাস করি, এই থিওরিটা আমার, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স, পৃথিবীর সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ। ক্রুসেডস থেকে শুরু করে প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, যত রকম যুদ্ধ হয় পৃথিবীতে, তার মূল কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য, ট্রেড রুট
র ম্যাটেরিয়াল মার্কেট, এগুলো কারা কন্ট্রোল করবে? চীন যেন বঙ্গোপসাগরে ঢুকতে না পারে সেজন্য আমেরিকা মরিয়া হয়ে গেছে। এবং এই মাসের 25 তারিখে মার্কিন দালাল কাতারের রাজধানী দোহাতে একটা গোপন সম্মেলন হলো। সে সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, ভারত করেছে, কাতার করেছে, আর যুক্তরাষ্ট্র, ভারত, কাতার এবং বাংলাদেশ মিলে একটা ষড়যন্ত্র হয়েছে। সেখানে বাংলাদেশের এই কোমর ভাঙা ইউনূস সরকারের সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাডভাইজার, চিফ সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানও গিয়েছেন। এর দুটো কিছুদিন আগে আমি একটা প্রোগ্রাম করেছি, আমি বলেছি খলিলুর রহমান এবং ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী এবং অজিত দোভাল ব্যাংককে এপ্রিল মাসে যে অপমানটা করেছে, যে তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা পাকিস্তানের সঙ্গে যাবে না, তোমরা চীনের সঙ্গে দহরম মহরম করবে না, ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট করবে না, করলে তোমাদের খবর আছে, এই ধরনের মানে হুমকি ধামকি দিয়েছে মোদী এবং অজিত দোভাল। আমি বলেছিলাম এই যে খলিলুর রহমান যখন দিল্লি গেলেন কদিন আগে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের আলোচনায়, বলেন কোনো গুরুত্বপূর্ণ না, উনি তো গেলেন অজিত দোভালকে খুশি করার জন্য। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লবণ নুন খেয়ে গুণ গাচ্ছেন ডক্টর খলিলুর রহমান, তিনি গেলেন কাতার। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তারেক রহমানের আসা না আসা তা কিন্তু এই অজিত দোভাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনূস সরকার কি চায় তার উপর নির্ভর করে। আপাত দৃষ্টিতে আপনারা দেখবেন ডক্টর ইউনূসের যে আদালত, কোর্ট, তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফাঁসির আদেশ দিয়েছে। এটা জেনে অনেকে খুব উৎফুল্ল। হ্যাঁ, ইউনূস সরকার কিন্তু খুবই নিরপেক্ষ এবং তারা আওয়ামী লীগকে একজোট নেবে। আর দোহাতে যে আলোচনা হলো তার মূল পয়েন্টগুলো কি জানেন? মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এই ফেব্রুয়ারি মাসে। না কবে সেটা আমরা জানি না, কেননা ওখানে এটাও বলা হয়েছে ইউনূস সরকার কতদিন থাকবেন সেটাও এখন ঠিক করতে হবে। 1 বছর, 2 বছর, 5 বছর, এই ধরনের একটা পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং কাতার। সেখানে বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশে যদি সায় না থাকতো, খলিলুর রহমান 25 তারিখে এসেই একটা স্টেটমেন্ট দিতেন যে আমি দোহাতে গিয়েছিলাম, এই ষড়যন্ত্র করছে, এগুলো আমরা গ্রহণযোগ্য নয়, আমরা নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই করব, এবং আওয়ামী লীগকে সম্পৃক্ত করার কোনোই আমাদের অবকাশ নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ দল। একদিক দিয়ে দেখাচ্ছেন ইউনূস সরকার আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, জনগণ মহা খুশি, তাই তো এত ভালো সরকার, হাসিনাকে ফাঁসি দেয়, আওয়ামী লীগকে রেজিস্ট্রেশন দিচ্ছে না, নির্বাচন করতে দিচ্ছে না নৌকাকে, এর চেয়ে ভালো খবর কি হতে পারে? কিন্তু ঘটনাটা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত পরিকল্পনাটাই হচ্ছে বিএনপিকে মাইনাস করা। এখন বিএনপিকে মাইনাস, অত বড় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল, কিন্তু দেখেন কিভাবে সুপরিকল্পিত ভাবে মিডিয়া এবং অপপ্রচারের মাধ্যমে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে জামাত ইসলামী তো 150-200 আসনে বিজয়ী হয়ে যাবে। কালকে আমি বলেছি জামাতের একজন নায়েবে আমির, ডেপুটি আমির, ভাইস প্রেসিডেন্ট, তিনি বিদেশে অবস্থানরত একজন দেশপ্রেমিক বাংলাদেশির সঙ্গে দেখা করেছেন এই কদিন আগে, এবং তাকে জিজ্ঞেস করেছেন যে ভাই বলেন তো নির্বাচন হবে নাকি, নির্বাচন কি হবে? উনি হেসে বললেন, আপনি বাংলাদেশ থেকে এসে আমাকে জিজ্ঞেস করছেন নির্বাচন হবে কি না, আপনারা তো অলরেডি
ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন, বিজয় নিশ্চিত বলে দিচ্ছেন, 300 আসনে নমিনেশন দেবে, অনেক 2/3 মেজরিটি নিয়ে যাবে, যেটা প্রজেকশন ছিল 10, 12, 15 সিট, তারা এখন বলছে আমরা 51% বেশি পাবো। এগুলো সুপরিকল্পিতভাবে ক্যাম্পেইন করানো হচ্ছে এবং ডাকসু রাকসু ইলেকশন গুলো করানো হলো কিন্তু ওই উদ্দেশ্যে, জামাতপন্থী লোকদের দিয়েই কিন্তু ডাকসু ইলেকশন হলো। এই নির্বাচন যে কতটা সুষ্ঠু হয়েছে আমি জানি না, তবে সন্দেহ তো করতেই পারি। এখন জুলাই আন্দোলনের পরে বিএনপির উপর খেপলো কেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র? বিএনপি প্রথমে বলেছে রাখাইন করিডোর দেয়া যাবে না, এই যে আরাকানের যে করিডোর দেয়া যাবে না, এই ব্যাপারে সোচ্চার কে সোচ্চার? বিএনপির সালাউদ্দিন আহমদ। এবং সালাউদ্দিন আহমদ সম্বন্ধে দেখবেন ওই যে চান্দাবাজ নাগরিক টেলিভিশনে আসে জ্যাকব মিল্টন প্রমুখ, তাকে বলছে র সালাউদ্দিন, পিনাকি ভট্টাচার্য র সালাউদ্দিন। আমি সালাউদ্দিনের পক্ষে কথা বললেই ব্রেইন ওয়াশড মরণগুলো, যেগুলো গরু ছাগলের মতো মাথায় বুদ্ধি রাখে, তারা বলছে ডক্টর হাসমি দালালি করছেন। একজন বলছে সালাউদ্দিন সাহেব আপনাকে কত টাকা দিয়েছে? মানে কোথায় যাবেন আপনি? সত্য কথাও বলা যাবে না। এত ব্রেইন ওয়াশ মানুষজন, এত অসৎ এবং মূর্খদের রাজত্ব এখন। যাই বলে মূর্খ, যে হুজুররা দেখানো হয় যে আল আজহারি বলল নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে ফাটল দেখেছেন এবং নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি। এই ধরনের উদ্ভট কথাবার্তা যেগুলো বলে তাদের কিন্তু কোটি কোটি সমর্থক, লক্ষ লক্ষ না। তো মূর্খের সংখ্যা অনেক বেশি, মূর্খদের অনুগামীও অনেক বেশি। তারপর চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রত্যাখ্যান করতে বলেছে বিএনপি বলেছে নির্বাচিত সরকার করবে। আর ব্রেইন ওয়াশ জনগণ, না 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 খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ডক্টর ইউনূস এই বিনা টেন্ডারে এটা দিয়ে দিয়েছেন, বিদেশ কি বড় কথা না, এটা দিয়েছেন রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার আসলে চুরি করবে। তাদেরকে আমরা বলছি তোরা তাহলে একটা আন্দোলন কর, প্রস্তাব দে যে আগামী 1000 বছরে বাংলাদেশে কোনো গণতন্ত্রের দরকার নাই, একটা রাজতন্ত্রের মতো আমরা চালাবো দেশ এবং আমরা চুক্তি করবো, কারণ আমরা সৎ রাজনৈতিক সরকার হলে নির্বাচিত সরকার মানে অসৎ। সুতরাং যা পারে ডক্টর ইউনূসের মধ্যে দেশ বিক্রি করে দিলেও আমরা মহা খুশি। রাজনৈতিক দলরা চাঁদাবাজি করবে, চুরি করবে। এখন আমি সেটাই বলেছি, আজকে গ্রামীণ ব্যাংকে দিচ্ছেন, কালকে ব্র্যাককে নিয়ে আসেন, তারপরে প্রশিকা, তারপরে ওই যে সুশীল সমাজের যারা আছেন, হ্যাঁ, সুলতানা কামালকে বানিয়ে দেন, তারপরে সুশীল সমাজে যারা আছে আরো অনেকগুলো আছেন, নাম বলছি না আমি, ওদেরকে এক একটাকে এনে প্রেসিডেন্ট বানায় দেন আর 10 বছরের জন্য একটা করে অন্তর্বর্তীকালীন সরকার করেন। বিএনপির আরেকটা দোষ কি, তারা বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি চলে যান। এই সংস্কার জুলাই সনদ লেখার কোন অধিকার ডক্টর ইউনূস সরকারের নাই, ছিল না, নাই, অবৈধ। সে অবৈধ কাজটাকে ডক্টর আলী রিয়াজকে নিয়ে এসে ধানাই পানাহি করে একটা সনদ লিখে দিল। ওটার উপরটা নাকি আবার গণভোটও হবে। যে দেশের লোক সিল মারে প্রতীক দেখে, তারা ওগুলো পড়ে হ্যাঁ বা না তাদের রায় দেবে। কি সর্বনাশ, কত বড় ব্যাপার। আমি তাজ হাসমি তার বিরোধিতা করে। যাই হোক, এবং অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সীমানার ভেতর থাকার চাপ বিএনপি দেয়া শুরু করেছিল, কিন্তু সমর্থন পেল না এবং তারাই তারেক রহমানকে দেশে ফেরাতে চায় না। সুতরাং জামাতে ইসলামী হঠাৎ করে মূল ধারার একটা দল হয়ে গেল, যারা নর্মালি নির্বাচন করলে 4-5টার বেশি সিট পেত না, যারা বিএনপির ধানের শীষ মার্কা ধরে যারা জিতলো, ভোট পেত। যদি পিনাকি ভট্টাচার্য মিথ্যাচার করলেন যে জামাত কিন্তু তার দাঁড়িপাল্লা ছাড়া কখনো নির্বাচন করেনি, একজন ফেসবুকে দেখিয়ে দিল, এই যে শফিকুর রহমান, উনিও
এই ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। যাই হোক, এখন কিছু নতুন ইসলামী দল, ইসলামী চিন্তাবিদ, তারা পশ্চিমা দালালি করছেন পরোক্ষভাবে, না বুঝে অথবা বুঝে। শুধু অন্তর্বর্তী সরকারের দুর্নীতির প্রশ্ন তোলা হয় না, তোলা যায় না। জামাত ঘনিষ্ঠ লোকজন সরকারের রন্ধ্রে রন্ধ্রে, হাসিনা পন্থীরা পুলিশ, ডিজিএফআই, এনএসআই এবং সর্বত্র এখনো বিরাজমান। ডক্টর ইউনূস বড় বড় উইকাফলাদের সরাতে পারেন নাই। বিভিন্ন চাপের ফলে রিলাক্টেন্টলি এই যে কয়েকজন জেনারেলকে দায়ী করা হচ্ছে জুলাই হত্যার জন্য, তাদেরকে এয়ার কন্ডিশনে আনা হচ্ছে, নেওয়া হচ্ছে, এবং এদেরকেও ডক্টর ইউনূস সাহেব মাফ করে দেবেন। ডক্টর ইউনূস যদি সত্যি যারা মানুষ হত্যা করেছে, জনগণের শত্রু, সেটা যদি ডক্টর ইউনূস তাদের বিচার করতেন, আমি আবার বলছি, ওসি প্রদীপের বিচার হয়ে যেত। ওসি প্রদীপ ছোটখাটো ব্যাপার না। ভারতের সঙ্গে, রয়ের সঙ্গে সম্পৃক্ত একজনকে টাঙ্গাতে ডক্টর ইউনূসের হাঁটু কাঁপে। কেন কাঁপে? কেননা তিনি তাদের জন্যই ক্ষমতায় বসেছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ভারত বিরোধী কথাবার্তা বললে লোকে খায়, এবং সেটা ডক্টর ইউনূস সুকৌশলে খাওয়াচ্ছেন। ডক্টর ইউনূসের কোনো দেশপ্রেমের কোনো লেশমাত্রা নেই। তিনি রাজনীতি বোঝেনও না, বুঝতেও চান না, এবং রাজনৈতিক ভাবে তিনি দেশকে পরিচালনাও করছেন না। এটা একটা বিপ্লব উত্তর সরকার, সেটাও উনি বোঝেন না, আমি বহুবার বলেছি। সুতরাং আমি মনে করি এই ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হচ্ছে না। প্রথমে শোনা যাচ্ছিল ডিসেম্বরের প্রথমার্ধেই তারা তফসিল ঘোষণা করবে, এখন বলছে দ্বিতীয়ার্ধে করবে। আবু রুশ সুন্দর বলেছেন কনক সার্ভার শোতে যে দ্বিতীয়ার্ধে তো 16ই ডিসেম্বর বিজয় দিবস, ছুটিমুটি থাকবে, টেলিফোন, তারপরে কখন করবে? এই 2 মাসের পরে বলে সময় হচ্ছে না, আমরা এটা মার্চ মাসে নিয়ে যাই। মার্চ আসা ফেব্রুয়ারি মাসে যখন বলবে না না মার্চে না, আমরা জুন মাসে করব। জুন মাসে বলছে বন্যা টন্যা হয় দেশে, আমরা সেপ্টেম্বরে যাব। এর মধ্যে একটা কিছু গন্ডগোল লাগবে, মারামারি লাগবে, খুনাখুনি লাগবে। 1 বছরের জন্য জরুরি, 2 বছরের জন্য জরুরি অবস্থা দেবে, দিয়ে বলবে 2029 সালে আমরা নির্বাচন করব। তারপর 30-32 ইউনূস সাহেব হয়তো চলে যাবেন, আর এক ইউনূস সাহেব আসবেন। এইভাবেই পরিকল্পনাটা করা হচ্ছে। এবং উনি যে টেন্ডার ছাড়া বন্দর দিয়ে দিলেন, এটাকে লোকে বাহবা বলছে। এটাই ব্রেইন ওয়াশের সবচেয়ে ব্যাপার। করিডোর দিতে হবে ভারতকে, ভারতকে ট্রানজিট রাখতে হবে, বন্দর দিতে হবে বিদেশিদেরকে, এবং একটা দুর্বল কেন্দ্রীয় সরকার গঠন করতে হবে। এবং আশেপাশে দেশগুলো অস্থিরতা রয়েছে, মিয়ানমারে যুদ্ধ হচ্ছে, শ্রীলঙ্কা, নেপালে সাম্প্রতিক অস্থিরতা দেখলাম, পাকিস্তানি ইমরান খানের মৃত্যুর গুজব রটানো হচ্ছে। তারা দেখছে যে মার্কিন বিরোধীদের বিরুদ্ধে কথা বললে কি হয়, ইমরান খান নেই, এই কথা বললে কি রিয়াকশন হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে, আপনার পাকিস্তানের সরকারও দেখেছে, শাহবাজ শরীফও দেখলো যে ইমরান খানকে মেরে ফেললে বিপদ হবে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা কি কোন আকস্মিক ব্যাপার নাকি পরিকল্পিত? এটা পরিকল্পিত শূন্যতা সৃষ্টি করে হয়েছে। এই পরিকল্পিত যদি হয়, লাভবান কারা? মার্কিন ভারতীয় লবি। ভারতীয় মার্কিন লবি কিন্তু আওয়ামী লীগকে মাঠে নামাতে চাচ্ছে, এবং সেই মিটিং এ গেলেন খলিলুর রহমান দোহাতে, ফিরে এসে বললেন না। কেন বললেন না? দাল মে কুছ কালা হ্যায়। এবং আওয়ামী লীগের পক্ষে আবার মির্জা ফখরুল ইসলাম সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নই। ওটা উনি বুঝে বলেছেন না বুঝে বলেছেন, সেটা উনি আর আল্লাহ জানেন। তবে কথাটা খুবই আপত্তিকর। বিএনপি নেতার মুখ দিয়ে কথাটা বেরিয়েছে। উনি আরো বলেছিলেন চুপ্পুকে সরানো যাবে না, শাসনতন্ত্র বদলানো যাবে না, অনেক সংকট হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি বুঝে বলে থাকেন তাহলে আমি বলবো এটা ক্রিমিনাল অফেন্স। আর যদি না বুঝে বলে থাকেন তাহলে বলবো আপনারা পদত্যাগ করে রিটায়ারমেন্টে করে অন্য জায়গায় চলে যান। বাংলাদেশের রাজনীতিতে
থাকবেন না। এখন তারেক রহমান কে আনার ব্যাপারে আমরা জানি বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে, সেনাবাহিনী পুলিশ খালেদা জিয়ার নিরাপত্তা বিধান করে, ডক্টর ইউনূসের নিরাপত্তা দেয়, উপদেষ্টাদের নিরাপত্তা দেয়। তাহলে তারেক রহমান দেশে আসলে ওনাকে একটু বাড়তি নিরাপত্তা দেয়া যাবে না কেন? কেন? এবং ডক্টর ইউনূস ডুয়াল গেম খেলেন। তিনি লন্ডনে গিয়ে ওনার সাথে দেখা করলেন, সবাই মনে করো বাহ বাহ বাহ, তারেক রহমানকে উনি পছন্দ করেন, দেশে আনতে চান। এই যে কারসাজি, এই যে ষড়যন্ত্রমূলক রাজনীতি, লোক দেখানো কথার রাজনীতি, এটা দিয়ে উনি পার পেয়ে যাবেন? জনগণ কিন্তু যারা বুলেটের সামনে দাঁড়িয়েছে বুক পেতে, তারা কিন্তু সহজেই ডক্টর ইউনূস আপনার এই ফর্মুলা মেনে নেবে না। এবং আপনি সরকার গোপন ভাবে, হাসিনা যেমন ইসরায়েলের কাছ থেকে পেগাসাস নেটওয়ার্ক স্পাইং ডিভাইস কিনেছিল, আপনার সরকারও কিনেছে ইউরোপ থেকে ওয়াইড টেরেইন সার্চিং টুল, যেটাকে বলা হয় ব্যাকপ্যাক নেটওয়ার্ক অ্যানালাইজার। ব্যাকপ্যাকের মধ্যে বসিয়ে নেটওয়ার্ক অ্যানালাইজ করে একটা বড় এলাকা জুড়ে রেডিও মোবাইল সিগন্যাল স্ক্যান করা যায়, এবং এটা লফুলিও করা যায়। তবে আপনার উদ্দেশ্য লফুল বলে মনে হয় না। আপনি চাইবেন যাতে নির্বাচন না হবে না, এরপরে জনগণ যখন রাস্তায় নামবে আপনার ওয়াইড টেরাইন সার্চিং টুল, এবং হাসিনা যেগুলো কিনেছিল পেগাসাস, সেটা তো ধ্বংস করা হয়নি, ওই ইসরায়েলি তৈরি নেটওয়ার্ক দিয়ে আপনি চেষ্টা করবেন যাতে দেশে কোন রকম আন্দোলন না হয়। আন্দোলন এভাবে বন্ধ করা যায় না, এবং জনগণের অপেক্ষার শেকড় দড়ি কিন্তু ছিঁড়ে যাবে, তারা রাস্তায় নামবে। এনসিপি কেও বিভ্রান্ত করা হয়েছে। এনসিপির ভেতরে যারা জেনুইন দেশপ্রেমিক ছেলেপেলে আছে, তারা এবং তাদের সহযোগী আরো কয়েক কোটি ছেলে মেয়ে রাস্তায় নামবে। আমি ওই দিকেই তাকিয়ে আছি। তা আমি আমার বক্তব্য শেষ করছি এই কথা বলে, তারেক রহমানকে এই কথা বলে, আপনাকে কিন্তু দেশে আসতেই হবে, যে কোনো মূল্যে হোক আপনাকে আসতে হবে। আপনার ভয় পেলে চলবে না। আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হায়াত মওত আল্লাহর হাতে। সেনাপতি যুদ্ধে নেমে বলবে আমি যদি মারা যাই, আমি তো সামনে যেতে পারবো না, যুদ্ধে থাকবো না, যুদ্ধ করলে যদি মার খাই, তাহলে কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার দরকার নেই। ফিলিপিন্সে কি হয়েছিল? বেনিগনো অ্যাকুইনোকে উনি দেশে ফিরলেন, বিমানবন্দর বিমানের ভেতরে তাকে গুলি করে হত্যা করা হলো। তার ফলে কি হলো? সারা দেশে ব্যাপী আন্দোলন হলো, এবং ফার্ডিনান্ড মার্কস যে অ্যাকুইনোকে যে হত্যা করলো তার উৎখাত হয়ে গেল, এবং অ্যাকুইনোর স্ত্রী কোরাজন অ্যাকুইনো ফিলিপিন্সের প্রেসিডেন্ট হয়ে গেলেন। খোদা না খাস্তা, আল্লাহ না করুক, আপনার উপর যদি শত্রু আঘাত করতে সমর্থ হয়, তাহলে তার পরের দিন, ওই সেই দিন থেকেই দেশে যে আগুন লাগবে, সে আগুনে বিএনপি ছাড়া বিএনপি বিরোধীরা পুড়ে ছারখার হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কাউকে রক্ষা করতে পারবে না। ডক্টর ইউনূস, আপনি চিন্তা করে দেখেন আপনি কোন দিকে যাবেন। আপনি সৎ পথে থাকবেন, সোজা পথে থাকবেন, নাকি বাঁকা পথে লোকজনকে ঘোল খাওয়াবেন? আপনার বিচক্ষণতা নেই, বোঝেন না, সেটা যদি হয় তাহলে আপনাকে আমি মাফ করে দেব। আর আপনি যদি বুঝে শুনে এই সমস্ত কাজ করেন, আপনার প্রতিনিধিকে আপনি দিল্লিতে পাঠালেন কেন? খলিলুর রহমানকে। মোদি আপনাকে ধোলাই দেওয়ার পরে, অজিত দোভাল ধোলাই দেওয়ার পরে, খলিলুর রহমান, আপনি চাকরি রিজাইন দিয়ে চলে যেতে পারতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনার ভালো ক্যারিয়ার আছে, আপনি টাফটস ইউনিভার্সিটির পিএইচডি ইন্টারন্যাশনাল রিলেশনসে, আপনি যে কোনো জায়গায় ভালো চাকরি করতে পারেন। আপনি কেন ইউনূস সাহেবের কথা মতো কাজ করছেন? আপনি দোহাতে গেলেন, ভালো কথা, ফিরে এসে বলতে পারতেন সর্বনাশ সর্বনাশ, দোহাতে ভারতীয় মার্কিনরা মিলে ইউনূস সরকারকে আরো দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে এবং দেশে কোনো নির্বাচন হবে না, তোমরা সাবধান হয়ে যাও। নাকি আপনিও অংশীদার? আপনি অংশীদার, আপনি মার্কিন সিটিজেন, আপনি ফিরে যাবেন, ডক্টর ইউনূস তো পালিয়ে যাবেন।
কিন্তু জনগণ দেশের শত্রুদের ক্ষমা করবে না। আমি নিশ্চিত আর কোনোদিনও আওয়ামী লীগ নামে বা বেনামে ক্ষমতায় আসতে পারবে না। ভারতীয়রা আমাদের দেশ দখল করতে পারবে না। 1975 সালেই পারে নাই জিয়াউর রহমানের নেতৃত্বের জন্য, যখন আমাদের 1 ডিভিশনের মতো সেনাবাহিনী ছিল, এখন 10 ডিভিশন সেনাবাহিনী। আমাদের বিমান বাহিনী, নৌবাহিনীও দুর্বল নয়। সুতরাং ভারত আমাদের দখল করতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, জিও স্ট্র্যাটেজিক কারণে চীন, পাকিস্তান এবং তুরস্ক চাইবে না বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে যাক। তাই আমাদের ভয়ের কিছু নেই, শুধু সাহসের অভাব রয়েছে, পরিকল্পনার অভাব রয়েছে। এই পরিকল্পনার অভাব দূর করার জন্য তারেক রহমান সাহেব, আপনাকে আমি সনির্বন্ধ চিত্তে অনুরোধ করছি, আপনি দেশে ফিরে আসেন, যেভাবেই হোক ফিরে আসেন। যে যা কিছু করার মোকাবেলা করেন, আবু সাইদের মতো বুক পেতে দাঁড়ান, গুলি করবি কর। দেশের জন্য আপনাকে এই ত্যাগটা স্বীকার